তো আজকের আমার চ্যানেলের প্রথম কোশ্চেন, which of the following parameters is not included in Berlin criteria for diagnosis of ARDS, that is acute respiratory distress syndrome? অর্থাৎ কোন প্যারামিটারটি ARDS এর ডায়াগনোসিসের বার্লিন ক্রাইটেরিয়াতে ভেতরে নেই? অপশন এ timing onset of respiratory symptoms. Option B, chest radiography findings. Option C, oxygenation status. Option D, serum biomarkers like procalcitonin. এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে জেনে নিতে হবে বার্লিন ক্রাইটেরিয়ার কী কী আছে। এই বার্লিন ক্রাইটেরিয়া 2012 সালে এসেছে ফর দ্য ডায়াগনোসিস অফ ARDS। তার মধ্যে ক্রাইটেরিয়া কী কী? মেনলি 4টি ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট, টাইমিং মানে অনসেট অফ রেসপিরেটরি সিমটমস, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কত দিন ধরে তার রেসপিরেটরি সিমটমসটা শুরু হয়েছে। নেক্সট, চেস্ট ইমেজিংয়ের মধ্যে মেনলি আমাদের বেসলাইনে পড়ে চেস্ট এক্সরে, ইফ নিডেড HRCT থোরাক্স করতে হতে পারে। নেক্সট অপশন 3, দ্যাট ইজ অরিজিন অফ ইডিমা, মানে কোথাও কোনো ইডিমা রয়েছে কিনা, অর্থাৎ কার্ডিও রিলেটেড প্রবলেম বা লিভার রিলেটেড প্রবলেম কিছু রয়েছে কিনা, যার জন্য ফ্লুইড ওভারলোড হয়ে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিনা। অনেক সময় লিভার ফেলিওরদের পেশেন্টদের আমরা জানি যে ফ্লুইড ওভারলোড হয়, হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে ফ্লুইড ওভারলোড হয়, কিডনি পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু ফ্লুইড ওভারলোড হয়। এই ফ্লুইড ওভারলোডের জন্য অনেক সময় রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা যায়। তো তার জন্যই অরিজিন অফ ইডিমাটা দেখা প্রয়োজন। তার জন্য আমার ইকো করতে হবে, রেনাল স্টাডিজগুলো মানে RFT করতে হতে পারে, দ্যাট ইজ রেনাল ফাংশন টেস্ট, বা আমার লিভার রিলেটেড স্টাডিজ LFT, USG অফ অ্যাবডোমেন, এসব করতে হতে পারে। তো অরিজিন অফ ইডিমা বলতে এটা বোঝানো হচ্ছে। আর লাস্টলি দ্য অক্সিজেনেশন স্টেটাস, মানে আমার পেশেন্টের স্যাচুরেশন লেভেলটা কত সেটা দেখে নিতে হবে, FiO2টা কত দেখে নিতে হবে। এবার অপশানে ফিরে যাওয়া যাক, যেখানে টাইমিং অফ বলেছে, কোন কোয়েশ্চেনটা ছিল যে কোনটা ইনক্লুডেড নয় এই অপশানগুলোর মধ্যে। টাইমিং অন অফসেট আছে, চেস্ট রেডিওগ্রাফি ফাইন্ডিংস আছে, অক্সিজেনেশন স্ট্যাটাসও কিন্তু আছে। নেই এই যে অপশন ডি, দ্যাট ইজ সিরাম বায়োমার্কার্স, দ্যাট ইজ প্রোল্যাকটিন। এই প্রশ্নটার উত্তর আশা করি তোমরা সবাই বুঝে নিয়েছো। নেক্সট কোয়েশ্চেন, which of the following type of joint in which one bone is fixed in an axis and another rotate around it? প্রশ্নটা কি বলছে, একটা কোন জয়েন্টের টাইপ যেখানে একটা বোন একটা অ্যাক্সিসে ফিক্স থাকছে আর আরেকটা বোন তার অ্যারাউন্ডে ঘুরছে। অপশন এ ইনকুডো ম্যালিওলার জয়েন্ট, অপশন বি রেডিও আলনার জয়েন্ট, অপশন সি স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট, অপশন ডি ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এই যে একটা বোন একটা অ্যাক্সিসে ফিক্সড রয়েছে এবং আনাদার বোন সেই অ্যাক্সিসের সেই ফিক্স বোনের অ্যারাউন্ডে রোটেট করছে, এই ধরনের জয়েন্টকে বলা হয় পাইভট জয়েন্ট বা ট্রকয়েড জয়েন্ট। এইটা বললে অনেকেই উত্তরটা বুঝে নিতে পারবে, তাও আমি একটু ফার্দার ডিসকাস করে দিই। এক্ষেত্রে আনসারটা কিন্তু রেডিও আলনার জয়েন্ট। কেন রেডিও আলনার জয়েন্ট? রেডিও আলনার জয়েন্টে রেডিয়াসটা ফিক্স থাকে আর আলনা রোটেটস অ্যারাউন্ড ইট। ঠিক আছে, রোটেটস। সেটা কি হেল্প করছে? দুটো স্পেশাল মুভমেন্ট, একটা হচ্ছে প্রোনেশন, যেটার মানে হচ্ছে পামটা আমার ডাউনওয়ার্ড যাচ্ছে, আর একটা হচ্ছে সুপিনেশন, যেখানে পামটা আপওয়ার্ড যাচ্ছে। অর্থাৎ পাইভট জয়েন্টকেই আমরা বলছি যেখানে দেখা যাচ্ছে দুটো বোনের মধ্যে একটা অ্যাঙ্গেল অ্যাক্সিসে ফিক্স থাকছে আর একটা তার অ্যারাউন্ডে রোটেট করছে। রেডিও আলনার জয়েন্টে কিন্তু এই ধরনের পাইভট জয়েন্ট দেখতে পাওয়া যায়, যার জন্য প্রোনেশন অ্যান্ড সুপিনেশন এই ধরনের মুভমেন্ট দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 3,
The physician prescribes a medical regimen of isoniazid, rifampicin, and vitamin B6 for tuberculosis patient or client. The nurse instructs the client that the vitamin B6 is given because it physician একজন পেশেন্টের মেডিকেল রেজিমেনে টিবি পেশেন্টের কি কি দিয়েছেন আইসোনিয়াজাইড রিফ্যাম্পিসিন আর ভিটামিন B6 নার্স ক্লায়েন্টকে বোঝাতে চাইছে ভিটামিন B6 কেন দেওয়া হয়েছে অপশন এ increases the activity of isoniazide. Option B increases activity of rifampicin. Option C improve nutritional status. Option D prevents peripheral neuropathy. আগে বুঝতে হবে এই যে টিবি মেডিসিনসগুলো বলা হয়েছে স্পেশালি দ্য আইসোনিয়াজাইড অ্যান্ড দ্য রিফাম্পিসিন এর মধ্যে কার জন্য B6টা দেওয়া হচ্ছে জানতে হবে আইসোনিয়াজাইড যে কিনা পাইরিডক্সিন মেটাবলিজমে ব্লক করে অর্থাৎ ইন্টারফেয়ার করে ঠিক আছে যার জন্যে আমাদের বডিতে নিউরোপ্যাথি ডেভেলপ হতে পারে যেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি এই পেরিফেরাল নিউরোপ্যাথি আটকানোর জন্যে পাইরিডক্সিনটাকে শরীরে বাড়াতে হবে পাইরিডক্সিনের এই ভিটামিন B6-এরই তো আরেক নাম পাইরিডক্সিন এই পাইরিডক্সিন কিভাবে দেওয়া হয় 10 mg per day till isoniazide course is continues ঠিক আছে আমি যখন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ বলবো তখন আরও ডিটেলসে আমি এই কথাগুলো বলে দেব কিন্তু আপাতত জেনে রাখতে হবে আইসোনিয়াজাইড পাইরিডক্সিন মেটাবলিজমকে ব্লক করে পেরিফেরাল নিউরোপ্যাথির কারণ হয়ে দাঁড়ায় তার জন্য পাইরিডক্সিনটাকে শরীরে কমে যাচ্ছে পাইরিডক্সিনের পরিমাণ কমে যাচ্ছে তার জন্য আমাকে বাইরে থেকে পাইরিডক্সিন সাপ্লাই করতে হবে ভিটামিন B6-এরই আরেকটা নাম হচ্ছে পাইরিডক্সিন যেটা আমাকে দিতে হয় যখন টিবি মেডিসিনস খাওয়া হয় স্পেশালি আইসোনিয়াজাইডের টাইমে তখন 10 mg পার ডে দেওয়া হয় কমনলি এর নাম বলা হয় বেনাডন ট্রেড নেম হচ্ছে বেনাডন তাহলে এইটুকু বুঝলে আমি আশা করি এই প্রশ্নের উত্তরটা করতে পারবো তাহলে B6 দেওয়ার কারণ কি প্রিভেন্টস পেরিফেরাল নিউরোপ্যাথি এই প্রশ্নের এটাই এখন উত্তর হলো নেক্সট প্রশ্ন A client with diabetic ketoacidosis or DKA is admitted in emergency. The nurse should anticipate the administration of option A Humulin N with D5%, option B Humulin R with 0.9% NS, Humulin U with 0.9% NS, and last option Humulin L with 0.9% of NS. আগে জেনে যেতে হবে ডিকে এটা কি ডিকেএ মানে হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এটা মেনলি টাইপ 1 ডায়াবেটিসদের ক্ষেত্রে দেখা যায় কি হয় এতে সাডেন যখন আমাদের শরীরে টাইপ 1 ডায়াবেটিস যখন থাকে সাডেন আমার কোনো কারণে পেশেন্টের শরীরে সুগার লেভেলটা বেড়ে যেতে পারে অর্থাৎ কার্বোহাইড্রেট কোনো মেটাবলিজমের প্রবলেমের জন্য বা সিবিজি বা গ্লুকোজ লেভেল ইন ব্লাড হাই থাকে এই হাইটা যখন অনেকটা পর্যায়ে পড়ে যায় তখন আমাদের শরীরে কিটোন বডিজ ভাঙতে শুরু করে পেশেন্টের ডায়াবেটিক কোমা হতে পারে এই কিটোন বডিজ ভাঙার জন্যে বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি হয় পেশেন্ট কিন্তু অনেক সময় আনকনসাস স্টেটে থাকে পেশেন্টের কিন্তু ফ্লুইড ভলিউম ডেফিসিট হতে পারে প্রায়োরিটি কেয়ার ওয়াইজ আমি অবভিয়াসলি ফ্লুইডস দেব পেশেন্টের এয়ারওয়ে করব অক্সিজেনেশন স্ট্যাটাস দেখব
তার সাথে যেটা দেখব সুগার লেভেল, সিবিজি লেভেল, অর্থাৎ র্যান্ডাম সুগারটা কিন্তু আমায় দেখে নিতে হবে, বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। যখনই আমি দেখব পেশেন্টের সুগার হাই আপ, এক্ষেত্রে সুগার কিন্তু সুগার স্ট্রোম, যেটা ডায়াবেটিক স্টর্ম হয়, এক্ষেত্রে সুগার লেভেল অ্যাবভ 500-এর ওপর চলে যেতে পারে। সেক্ষেত্রে আমাকে ইমিডিয়েটলি এই সুগারটাকে কন্ট্রোল করার জন্যে রেগুলার ইনসুলিন উইথ এনএস আমাদের অ্যাডমিনিস্টার করতে হবে। দ্যাট ইজ ইউমিলিন আর, যেটা মানে হচ্ছে রেগুলার ইনসুলিন, হিউম্যানাট্রাপিড, দ্যাট ইজ ইউমিনিল আর উইথ 0.9% এনএস। আমরা যারা ক্রিটিক্যাল কেয়ারে ডিউটি করি তারা জানি ইনসুলিন আমরা ইনফিউশনে দিই, রেগুলার ইনসুলিন আমরা ইনফিউশনে দিই 40/40 এই রেশিওতে। তাহলে বোঝা যাচ্ছে যে কেন আমরা ডিকেতে, স্পেশালি টাইপ 1 ডায়াবেটিসের কমপ্লিকেশন ডিকে, তো ডিকেতে আমরা কেন রেগুলার ইনসুলিন ইউজ করছি? টু কন্ট্রোল দ্য ব্লাড সুগার। আমার ব্লাড সুগার কন্ট্রোল হলে আদার্স যে ডিকের প্রবলেমসগুলো আস্তে আস্তে সেগুলো কিন্তু রিজলভ হতে শুরু করবে। তো এই প্রশ্নের উত্তর হলো অপশন বি, ইউমিলিন আর উইথ 0.9% অফ এনএস। আমার চ্যানেলের নাম কম্পিটিটিভ নার্সিং কোচিং। নার্সদের জন্য একটা নতুন সুবর্ণ সুযোগ। জিএনএম বিএসসি পড়া কমপ্লিট হয়ে গেছে, অথচ পরবর্তীকালে কি করবে বুঝতে পারছো না? চলে এসো আমার কাছে। আমরা আবার নার্সিংয়ের সাবজেক্টসগুলোকে রেগুলার আলোচনা করে স্ট্রং করতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্টের এইমস, আরআরবি, এগুলো স্বপ্ন ছোঁয়া তো যেতেই পারে, তার সাথে আরও যদি পড়াশোনাটাকে এগিয়ে নেওয়া যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমি সাহায্য করে থাকি। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করো নেক্সট সেশনের অ্যাডমিশনসের জন্য। অ্যাডমিশন এখনও চলছে। পরের প্রশ্ন, The physician prescribes phenytoin for a client with seizure disorders. Phenytoin can only be mixed with which of the following solutions? Option A, RL. Option B, 5% D with water. Option C, D5% with RL. And option D, NS. জেনে নিতে হবে ফেনিটয়েন আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। ফেনিটয়েন আমরা মেনলি ইউজ করি কনভালশন ডিসঅর্ডার্স বা সিজার ডিসঅর্ডার্সকে প্রিভেনশন হিসেবে। এটা কিন্তু ওয়ান অফ ইউজ ড্রাগস, আমরা আইভিতে ইউজ করে থাকি। কিন্তু ফেনিটয়েন কিন্তু অনেক সলিউশনে সলিউবল নয়, ইনসলিউবল টু আদার্স। কিন্তু কেন? ফেনিটয়েন কিন্তু একমাত্র দেওয়া যায় এনএস এর সাথে, ঠিক আছে? কিন্তু কারণ কি, কেন আমরা অন্য কারোর সাথে দিতে পারি না? একটা বড় কারণ, ফেনিটয়েন আদার সলিউশনসের সঙ্গে যখন দেওয়া হয় তাতে রিস্ক অফ এম্বলিজমস বাড়ে, রিস্ক ফর এম্বলিজম বাড়ে। কারণ ফেনিটয়েন আদার সলিউশনস লাইক আরএল, 5D এদের সাথে ইন্টারাক্ট করে সেখানে কিন্তু সেডিমেন্ট বা ওয়েস্ট প্রোডাক্ট সেডিমেন্টস রেডি করে দেয়। সেই সেডিমেন্টসের জন্য কিন্তু রিস্ক ফর এম্বলিজম হয়। এছাড়াও ফেনিটয়েনের ইটসেলফ পিএইচ হচ্ছে 12, যেটা একমাত্র এনএসই মেনটেন করে রাখতে পারে এনএসের মধ্যে ডাইলিউশন ফর্মসে। কিন্তু আদার সলিউশনে করলে এই পিএইচটা আমার কিন্তু অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু পেশেন্টের নানা ধরনের কমপ্লিকেশনস ডেভেলপ করে, লাইক হাইপোটেনশনস অ্যান্ড ব্র্যাডিকার্ডিয়া। আর তার সাথে কার্ডিয়াক অ্যারিথমিয়াও কিন্তু অনেক সময় দেখা যায়। সুতরাং সেটা আমার জন্য লাইফ থ্রেটনিং। সুতরাং ফেনিটয়েন অনলি অ্যান্ড অনলি এনএস এর সাথেই দেওয়া যায়। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন ডি, দ্যাট ইজ নর্মাল স্যালাইন বা এনএস। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, দ্য নার্স ম্যানেজিং আ চাইল্ডস পোস্ট supratentorial craniotomy care would assure that the baby is maintained in which position? একটা বাচ্চার যার পোস্ট supratentorial craniotomy পেশেন্ট, যাকে আমি কোন পজিশন দেব, নার্স কোন পজিশন দেবে বলে ঠিক মনে করছে, কোনটা হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশন?
অপশন এ প্রোন, অপশন বি সুপাইন, অপশন সি সেমিফাউলার, অপশন ডি নান। আগে জেনে নিতে হবে সুপ্রাটেন্টোরিয়াল ক্রিনিওটমি কি। এটা বেসিক্যালি আমার সেরিব্রাল হেমিস্ফিয়ারকে ইনভলভ করে। এই ওটিতে এই সার্জারিতে আমার সেরিব্রাল হেমিস্ফিয়ারকে ইনভলভ করে। এই ক্ষেত্রে উত্তরটা হবে অপশন সি, দ্যাট ইজ সেমিফাউলার। কেন? সেমিফাউলার পজিশনসের জন্য গ্র্যাভিটি মেনটেন হবে, যার জন্যে বাচ্চার ভেনাস ড্রেনেজ প্রমোটস ভেনাস ড্রেনেজ ফ্রম ব্রেন। ঠিক আছে, এইটা একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? ভেনাস ড্রেনেজের জন্য আমার অটোমেটিক্যালি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা কমবে, আর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আর ভেনাস ড্রেনেজ প্রপার, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা যদি কমে আর ভেনাস ড্রেনেজ যদি প্রপারলি হয়, তার জন্য কিন্তু আমার সেরিব্রাল ইডিমা প্রিভেন্ট হবে আর অক্সিজেনেশনটা প্রপার হবে। তো তার জন্যে একমাত্র একটাই পজিশন যেটা মেনটেন করতে পারে সেটা হচ্ছে সেমিফাউলার। বাকি পজিশনসগুলো বিশেষ করে প্রোন অ্যান্ড সুপাইন, এই দুটো পজিশনসে কিন্তু গ্র্যাভিটিতে প্রবলেম আসতে পারে। গ্র্যাভিটেশনাল প্রবলেমের জন্য ফ্লুইড ড্রেন হবে না। আমরা যদি ভাবি মাথাটা তো এলিভেট হচ্ছে না, ক্রেনিওটমিটা আবার হেডে হচ্ছে, ব্রেনে হচ্ছে, এলিভেট না হওয়ার জন্য ড্রেনটা হবে কি করে? তার জন্য কিন্তু ফ্লুইড অ্যাকুমুলেশন করে যাবে, তার জন্য ওখানে সেরিব্রাল ইডিমা হবে, ভেনাস ড্রেন কমে যাবে, তার জন্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আমার বাড়তে থাকবে। তাহলে কিন্তু পেশেন্টের পরে নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্স অবশ্যই দেখা যেতে পারে, যেটা একটা কমপ্লিকেশনস অ্যাজ আ সুপ্রাটেন্টোরিয়াল ক্রিনিওটমি। আশা করি এই অবধি আজকের আলোচনা থাকলো। এরপরে চলে আসবো আবার কোনো নতুন ভিডিওয়ে। অবশ্যই আমার সাথে আলোচনায় থাকার জন্যে আর সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে, আর আপনাদের মন্দ লাগা ভালো লাগা সব কিছু শেয়ার করে নিন ছোট্ট কমেন্ট বক্সে। এরপরের ভিডিও আমি কোন টপিকে আনবো সেটাও যদি আপনাদের অপশনস জানান তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আজকের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি।